গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, যে কারণে সংবাদ মাধ্যমকে একটি রাষ্ট্রের খুঁটি বা পিলার হিসেবে বিবেচনা করে চতুর্থ স্তম্ভের সাথে তুলনা করা হয়। একটি খুঁটি পড়ে গেলে বা দুর্বল হয়ে পড়লে যেমন কোনো ঘর বা স্থাপনা টিকতে পারে না, তেমনি গণমাধ্যম স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করতে না পারলে বা না করলে একটি রাষ্ট্র সঠিক গণতান্ত্রিক ধারায় থাকতে পারে না। যে ঘটনাটি গত 17 বছর বাংলাদেশে ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এদেশের বেশিরভাগ গণমাধ্যম ও প্রথম সারির সাংবাদিকরা জনগণের বিরুদ্ধে গিয়ে নিজেদের আর্থিক লুটপাট নির্বিঘ্ন রাখতে ন্যূনতম সাংবাদিকতার নীতি নৈতিকতা না মেনে সরাসরি আওয়ামী লীগের দালালি করতে দেখা গেছে, যা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেয়। যেসব আওয়ামীপন্থী দালাল সাংবাদিকদের কারণে হাসিনা বিরোধী মত দমনে আরও হিংস্র হয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন, সেসব সাংবাদিকদের অনেককেই আবারও আওয়ামী পুনর্বাসন চেষ্টায় কার্যক্রম চালাতে দেখা যাচ্ছে। এসব কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী জনগণকে সতর্ক করতে সম্প্রতি দালাল সাংবাদিকদের পুরনো একটি ভিডিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। সম্প্রতি আবারও ভাইরাল হওয়া গত বছরের জুলাই মাসের 24 তারিখের ওই ভিডিওতে দেখা যায় ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালানোর সময়েও কিছু সাংবাদিক নামধারী দালাল হাসিনার কাছে বসে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে। বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামকে ছাত্রদের মৃত্যুতে না কাঁদলেও কিছু গাড়ি ও বাড়ির জন্য মায়া কান্না করতে দেখা গেছে। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়িগুলো কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য, যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সর্দারকে আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা হয়েছে মর্মে হাসিনার কাছে মিথ্যা বিচার দিতে দেখা যায়। গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়ায় দেওয়া হয়েছে, ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে। এ সময় ৭১ টিভির তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদকে ছাত্র জনতার আন্দোলনকে বিদেশি শক্তির চক্রান্ত হিসেবে বলতে শোনা যায়। কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেইনড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সেখানে ছিল। ভোরের কাগজের সাবেক সম্পাদক শ্যামল দত্তকে আন্দোলনে বল প্রয়োগের বিষয়টি এড়িয়ে মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি ভবন সহ স্থাপনা আক্রমণের বিষয়টি হাসিনার কাছে তুলে ধরতে দেখা গেছে। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে, মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বিরোধী দল ও জঙ্গিদের আন্দোলন হিসেবে উল্লেখ করেন ৭১ টিভির সাবেক এমডি মোজাম্মেল বাবু। এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। ছাত্র জনতার উপর হাসিনার নির্দেশে চালানো বর্বর আক্রমণের পক্ষেও তাদের সাফাই গাইতে দেখা গেছে। ফ্যাসিস্ট হাসিনার প্রশংসা করে তার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা আছে বলে মন্তব্য করেন যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের চরম লঙ্ঘনের পরেও এসব সাংবাদিকদের ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থনের মূল কারণ ধীরে ধীরে বের হয়ে আসছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ৫ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর এসব দালাল সাংবাদিকদের হাজার হাজার কোটি টাকা লোপাটের তথ্য সামনে আসছে। দুর্নীতি দমন কমিশন, দুদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক বিশ্বস্ত সূত্রের বরাতে দৈনিক আমার দেশ আজ জানিয়েছে, দেশের ২৪ সাংবাদিকের ব্যাংক হিসাবে ১,২৬৮ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দী শ্যামল দত্তের ২৩টি ব্যাংক হিসাবে ১,০৪২ কোটি টাকার বেশি লেনদেন হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ কোটি টাকা লেনদেন হয় দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে। এছাড়া নঈম নিজামের ২২টি ব্যাংক অ্যাকাউন্টে ১৬,৭৬,০০,০০০ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। নঈম নিজামের স্ত্রী
ফরিদা ইয়াসমিনের 17টি ব্যাংক হিসাবে মোট 10 কোটি টাকা জমা হয়। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। অন্যান্য সাংবাদিকদের মধ্যে সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেনের 25টি ব্যাংক হিসাবে 31 কোটি 97 লাখ টাকা, বৈশাখী টেলিভিশনের সাবেক হেড অব নিউজ অশোক চৌধুরীর 13টি ব্যাংক হিসাবে 24 কোটি টাকা, বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবিরের 57 ব্যাংক হিসাবে 18 কোটি 57 লাখ টাকা, ডিবিসি নিউজের সাবেক হেড অব নিউজ জাহিদুল হাসান পিন্টুর 42টি ব্যাংক হিসেবে 14 কোটি 49 লাখ 38,197 টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ওই প্রতিবেদনে আরও কয়েকজন সাংবাদিকের আর্থিক লেনদেনের চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে এটিএন বাংলার জহিরুল ইসলাম মামুন অর্থাৎ জয়ী মামুনের 14টি ব্যাংক হিসেবে 5 কোটি 13 লাখ টাকা, দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক ফরাজি আজমল হোসেনের 15টি ব্যাংক হিসেবে 11 কোটি 47 লাখ টাকা, বাসসের বিশেষ প্রতিনিধি মধুসূদন মণ্ডলের ব্যাংক হিসেবে 9 কোটি টাকা, যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদের 3টি ব্যাংক হিসেবে 4 কোটি 96 লাখ টাকা, স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম রতনের 7টি ব্যাংক হিসাবে 4 কোটি টাকা এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদের 2টি ব্যাংক হিসেবে 3 কোটি 31 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। গত বছরের 22 অক্টোবর 28 সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে বিএফআইইউ এর কাছে চেয়ে চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি বিএফআইইউ থেকে তথ্য মন্ত্রণালয়কে তাদের মধ্যে 24 জনের ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা হয়। তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকেও চিঠি দেওয়া হয়েছে। সাংবাদিকতা করতে গিয়ে এই উপার্জনটা তাদের হয়ে থাকে, তাহলে এটা অস্বাভাবিক বাংলাদেশের বাস্তবতায়। কারণ আমরা যখন দেখি যে একজন সংবাদকর্মী যখন প্রাথমিকভাবে চাকরিতে প্রবেশ করছেন, তখন তাদের যে বেতন কাঠামো আমরা দেখি, সেই বেতন কাঠামো বিবেচনায় একজন সর্বোচ্চ পদস্থ যিনি থাকবেন সাংবাদিক, তার পক্ষেও 1000 কোটি টাকা উপার্জন করা বৈধ পথে এটা বেশ কষ্টকর। শিবলি নোমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। বাংলা এডিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এভাবে দুর্নীতি করে শুধু এই পেশাকেই নয়, তারা বাংলাদেশকেও অসম্মানিত করেছেন। এদের কঠোর শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন তিনি। এখন যদি এই বিষয়গুলো প্রমাণিত হয়, তাহলে এটা শুধু যারা অবৈধভাবে বা অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন সাংবাদিকতার নামে, শুধু তাদের উপরই প্রভাবটা থাকবে না, বরং সার্বিকভাবে সকল সংবাদকর্মীর উপর এই প্রভাবটা এই অর্থে পড়বে যে জনগণের আস্থা অর্জন না করলে আসলে সাংবাদিকতা করা যায় না। তো ওই আস্থা অর্জনের জায়গাটা, যেটা অলরেডি অনেক বেশি দুর্বল হয়ে আছে, সেটা ওই আস্থাটা ফিরিয়ে আনা অনেক বেশি কষ্টকর হবে। সার্বিকভাবে শুধু সংবাদকর্মী না, আমাদের গণমাধ্যম যে শিল্প আমরা বলি, এইটার উপর এটার একটা বাজে প্রভাব পড়ার সম্ভাবনা আছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।